দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইভালি তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তাসরিমা নাহিদ। দেশ বিদেশের তথ্য প্রযুক্তি সেবা খাতের নানা দিক নিয়ে আপনাদের জন্য আমাদের এই আয়োজন। প্রথমেই জানব কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বাংলাদেশের অন্যতম সেরা সফটওয়্যার কোম্পানি ইন্টেলিজেন্ট মেশিন লিমিটেড নিয়ে। তারা রোবটের মস্তিষ্ক বা ব্রেইন তৈরির কাজ করছে। বৈশ্বিক স্কোরিংয়ে গুগল বা ফেসবুকের চেয়েও এই প্রতিষ্ঠানের প্রযুক্তি কর্মীদের স্কোর বেশি। সফটওয়্যারে কেউ কাউকে কিছু বলে দিতে হতো যে তুমি যখন এ প্রেস করবো তখন মনিটরে এ লেখাটা দেখাবা, ঠিক আছে, বা আমি যখন এই ক্রস চিহ্নটা দিব তখন এই উইন্ডোটা কেটে দিবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হয়ে গেছে যে গুণগত পার্থক্যটা এইখানে অ্যাপ্লিকেশনটা নিজেকে লিখে। ইন্টেলিজেন্ট মেশিন লিমিটেড এই সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোহাম্মদ অলি আহাদ এন্টারপ্রাইজ এআই বা বড় বড় উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সফটওয়্যার তৈরি করেন এই প্রযুক্তিবিদ। মেশিনের সাথে আসলে মানুষ পারবে না, কারণ মেশিন যেটা করবে আপনার এই মুহূর্তে রিয়েল টাইম ট্রাফিক দেখবে, জিও লোকেশনস দেখবে, এই কারণে আসলে এটা হিউম্যানলি পসিবল হয় না এই জিনিসগুলো করা। এআইতে মেজর কস্ট যদি আমি বলি, মেজর কস্ট আসলে দুইটা জায়গায়, একটা হচ্ছে ডেটা প্রিপারেশনের একটা বড় কস্ট থাকে, আরেকটা হচ্ছে কম্পিউটেশনের একটা কস্ট থাকে, যে আপনার আসলে লার্জ ডেটা সেট নেওয়ার দরকার নেই, আপনি গুড ডেটা সেট নিতে হবে। ইউজুয়ালি যেটা হয় আমাদের দেশে কর্পোরেট এনভায়রনমেন্টে আমরা চিন্তা করি সাধারণত এটি, এবং ওরা ভালোর জন্যই ভাবেন যাচ্ছে আমি একটু আমার আগে আইটি ইনফ্রাস্ট্রাকচার সুন্দর করে নিই, আইটি ইনফ্রাস্ট্রাকচারটা সুন্দর করি, ভালো করে ডেটা ক্যাপচার করি, 2 বছর পর আমি কাজ করব। এটা কিন্তু খুব ভুল একটা অ্যাপ্রোচ। অলরেডি যে ডেটা সেটটা আছে চান্সেস আর সেটা থেকেই আপনি আসলে এখন রেজাল্ট পাওয়া শুরু করতে পারবেন। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি ডেটা নিয়ে কাজ শুরু করেন না, এআই ইঞ্জিনিয়ারদের সাথে কাজ না শুরু করেন, আপনি হয়তো ধরতেই পারবেন না সঠিকভাবে যে কোন ডেটা আসলে আপনার অ্যাকোয়ার করা দরকার, কোন ডেটা প্রিজার্ভ করা দরকার। মাত্র 3 বছরে তারা কাজ করেছেন বহু আন্তর্জাতিক সব প্রতিষ্ঠানের জন্য। তারা কাজ করছেন দেশের সবচেয়ে বড় ফিনটেক বিকাশের সাথে। অনেক সৌভাগ্যবান মনে করি যে আমাদের প্রথম প্রজেক্টগুলো আমরা বিকাশের সাথে শুরু করতে পেরেছি। ওনারা খুবই ডাইনামিক একটা টিম, আমরা অনেক কিছু শিখতে পেরেছি ওনাদের কাছে। ওনারা আমাদের সাথে এটা করে 74%-এর বেশি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পেরেছেন মাশাআল্লাহ। যখন আমরা শুরু করি 2018 সালের জুলাইতে, তখন ওনাদের 800-এর মতো কর্মী ছিলেন যারা 2.25 লাখ অ্যাক্টিভ আউটলেটসে সার্ভ করতেন। এখন ওনারা 4,12,000 অ্যাক্টিভ আউটলেট সার্ভ করছেন, অথচ ওনাদের কর্মী বাড়াতে হয়েছে মাত্র 200। আসলে অনেকগুলো এআই সলিউশনস ওখানে কাজ করে। আলহামদুলিল্লাহ আমাদের এখন অলরেডি ওনাদের সাথে 3টা প্রজেক্টস লাইভ, এবং প্রত্যেকটা প্রজেক্টে আমাদের একাধিক এআই সলিউশন কাজ করে। সো আমরা যেটা করে দেই, ওনাদের এই যে কর্মীরা যাচ্ছে যারা, তাদের কাজগুলোর মূল্যায়নটা করে দেয় এআই, তাদের হচ্ছে সেই অনুযায়ী অনারারিয়াম ক্যালকুলেশনটা করে দেয় এআই, দোকানের এলাকা, দোকানের টাইপ ধরে আমাকে কাজের প্রবলেমটা বলে দিতে পারে, কেওয়াইসি করে দেয় এআই, ক্যাম্পেইনগুলো হয় যে 10% ক্যাশব্যাক বা 15% ডিসকাউন্ট, এই যে জিনিসগুলো থাকে। সো আপনার পিওএস ম্যাটেরিয়ালসগুলো ঠিক ওই দিনেই রাখতে হবে, উঠাতেও হবে ওই দিনগুলোতেও। আগে কি হতো, আগে আপনার সুপারভাইজার, এই টিমের সুপারভাইজারদের যে দেখতে হতো যে আমার সবগুলো দোকান আসলে এটা করছে কিনা, উনি ওনার মতো করে স্যাম্পলিং করতেন। এখন এআই ওনাকে বলে দিতে পারে যে তোমার এই 27টা দোকানে হচ্ছে সমস্যা। ইন্টেলিজেন্ট মেশিন লিমিটেড কাজ করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউনিলিভার, আরলা ফুড আর আইডিএলসির কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সফটওয়্যার তৈরিতে। এতে ওলির এন্টারপ্রাইজ এআই নির্ভর জিও ফেন্সিং প্রোডাক্টটি ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মীরা যে বিভিন্ন কাজ করে না, আর আপনি ধরেন ওনাদেরকে সহজ করে দিতে চান ওনার জন্য কাজটা কিন্তু এমনিই কঠিন ভাই। আপনার রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, এইসব ঝামেলা, এত কিছুর মধ্যে, এত দোকানে যে কাজ করতে হচ্ছে, নয়েজ। এখন আপনি এর মধ্যে বলে দিচ্ছেন, শুনো যেখানে হচ্ছে এই ধরনের স্ট্রাকচার দোকান দেখবা, যেখানে এইরকম বিক্রি হবে, সেখানে শুধু এই কথাটা বলবা বা সেখানে এই প্রমোশনটা দিবা। ওর জন্য কি হয়, ওই বেচারার জন্য অনেক কিছু মনে রাখতে হচ্ছে, ভুলে যাওয়া স্বাভাবিক, রাইট? ভুল করাটাও স্বাভাবিক। এখন জিও ফেন্সিং আপনি কি করতেছেন, ওকে অ্যাপের মধ্যে হেল্প করে দিচ্ছেন। যখন ও নিউ মার্কেটে যাচ্ছে, নিউ মার্কেটে ওই ধরনের দোকানে যাচ্ছে, তখনই শুধু ওর কাছে ওই কাজটা আসতেছে। মানে আপনি মানুষের জন্য কাজটা সহজ করে দিচ্ছেন। সো অ্যাপ হচ্ছে অটোমেটিক্যালি বুদ্ধি করে জিও ফেন্সিং করে বলে দিতে পারতেছে, আরে এইখানে হচ্ছে এই ধরনের দোকান, আশেপাশে একটা চালের দোকান আছে, আশেপাশে একটা মসজিদ আছে, তার মানে এই লোকালিটিটা এরকম। সো আমার এইখানে তাহলে আমার যে বিকাশের ছেলেটা যাবে, তাহলে ওকে মাসের কোন তারিখে কোন পোস্টারটা দিতে হবে। এখন কি ভাই বেতন পাঠানোর প্রমোশনটা দিতে হবে নাকি বিদ্যুৎ বিলের প্রমোশনটা দিতে হবে? অলি আহাদের ভয়েস রিকগনিশন সলিউশনকে নিজেদের প্ল্যাটফর্মে জায়গা করে দিয়েছে মাইক্রোসফট। ভয়েস রিকগনিশনটাতে কি সুবিধা হয়,
আপনি যখন একটা ব্যাংকে ফোন করেন, ব্যাংকে ফোন করে আপনার যদি কোনো কিছু জানতে হয় কি হয়, ও সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে আপনার হচ্ছে অথেন্টিকেশন দেয়। এটা যে রানা মঞ্জুর সাহেবই বলতেছেন, এই জন্য আপনার মায়ের নাম জিজ্ঞেস করে, জন্ম তারিখ জিজ্ঞেস করে, লাস্ট কবে কীভাবে পেমেন্ট করছেন এগুলো জিজ্ঞেস করে না, সাপ্লিমেন্টারি কার্ড আছে কিনা, এগুলো করতে কিন্তু সার্টেন টাইম চলে যায়, ধরেন এটা 30 সেকেন্ড চলে যায়। এখন আপনি যখন ফোন করতেছেন, ফোনে আপনার গলা শুনেই কম্পিউটার যদি 0.3 সেকেন্ডে বুঝে ফেলতে পারে, তাহলে কি হচ্ছে আপনার 29.7 সেকেন্ডে কিন্তু সেফ। 1 সেকেন্ড হচ্ছে সার্টেন কিওয়ার্ড বাই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন কিন্তু আপনি তখনই দিয়ে ফেলতে পারতেছেন যে আমার অ্যাকাউন্ট থেকে আমার এই মাসের আমার ক্রেডিট কার্ডের পেমেন্টটা রেখে দেওয়া হোক। তাহলে এই যে আপনার কথাটা, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বুঝে কিন্তু ও নিয়ে নিতে পারতেছে। সো মাইক্রোসফট অলরেডি আমাদের সাথে এই কোসেলে এটা শুরু করছে। বিগ ডেটা আর ব্লকচেইন নিয়েও কাজ করছেন অলি। বলছেন আগামী বিশ্বকে ব্লকচেইন প্রযুক্তি নির্ভর হওয়াটা কেবলমাত্র সময়ের ব্যাপার, তাই বাংলাদেশকেও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসতে হবে। ব্লকচেইন আসলে যেটা বলে আপনার ব্লক অফ ইনফরমেশন ধরে ধরে চেইন অবস্থায় থাকে দেখে এটাকে আপনার ব্লকচেইন বলে। আর এই ব্লক অফ ইনফরমেশনে যেটা হয়, মূল ইনফরমেশনটার সাথে একটা ছোট্ট হ্যাশ কি এরপরে যোগ করে দেওয়া হয় একটা নির্দিষ্ট অ্যালগরিদমে। এই হ্যাশ কিটা হচ্ছে ওর নিরাপত্তার জন্য। একটা দেশের একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আরেকটা দেশের একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাজ করে, তখন দুটো ব্যাংকের মাধ্যমে এলসি খুলতে হয়, রাইট? সো মনে করেন বাংলাদেশের ওয়ালটন আজকে আপনার মনে করেন ইন্টেলের থেকে কোনো একটা চিপ কিনবে। সো বাংলাদেশের ওয়ালটনের এই যে চিপটা আসছে, সো ইন্টেলকে যখন পেমেন্টটা করবে কী হবে, এটা ডিএইচএলে আসবে। ডিএইচএল তার নিজস্ব ইআরপি সিস্টেমে তার ডেটা ডেফিনেশন এই ডেটাটা দেয়, সেই ডেটাটা তারপর তার ব্যাংকে সেটা দিবে। এখানে মাঝখানে ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে। বাংলাদেশের ওয়ালটন এবং বিদেশের আপনার বাইরের ইন্টেল তাদেরও নিজস্ব ব্যাংক থাকবে। প্রসেস করতে করতে আপনার 3 থেকে 5 কর্মদিবস চলে যায়। আপনি যখন এখন ফোন করে বলেন না আপনার ক্রেডিট কার্ডে কোনো কিছু চেঞ্জ করতে হবে, এরকম করতে হবে, এই অ্যাপ্রুভালগুলোর জন্য চলে যায়। আপনি যখন ব্লক চেনের মধ্যে নিয়ে আসতেছেন পুরোটাকে, আপনি ইনস্ট্যান্টলি দ্য মোমেন্ট ডিএইচএল হচ্ছে ডেলিভার করতেছে, সবাই জেনে গেল যে জিনিসটা ডেলিভার হয়ে গেছে। গুগল আর ফেসবুকের কর্মীদের চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশের ইন্টেলিজেন্ট মেশিন লিমিটেডের কর্মীরা। এছাড়া মাইক্রোসফটের সুপার কম্পিউটারের কাজকে আরও এগিয়ে নিতেও সফলতা দেখিয়েছে ইন্টেলিজেন্ট মেশিন লিমিটেডের কর্মীরা। এই মুহূর্তে গুগল এবং ফেসবুকের ওনাদের এআই টিমের ইঞ্জিনিয়ার্সের অ্যাভারেজ স্কোর হচ্ছে 58 and 59, সেখানে আমাদের 75% টিম মেম্বারের থেকে বেশি স্কোর করে। আমাদের সমস্ত ক্যালকুলেশন করতে হয় সুপার কম্পিউটারে। আমরা যে অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করি, আমাদের কিছু অ্যালগোরিদম আছে মিলিয়ন প্যারামিটার্স নিয়ে করে। আমাদের লাইন হচ্ছে আপনার টেন্স অফ থাউজেন্ডস অফ কোডিং লাইন্স। আমাদেরই এক টিম মেম্বার বুয়েট থেকে মাত্র বের হয়েছিল ইমরান, ফেরদৌস আল ইমরান বের করলো যে কীভাবে হচ্ছে এই ক্লাস্টার একটা এই যে ক্লাস্টারে যেখানে ক্যালকুলেশন চলছে এখানে কীভাবে আপনি সুপার কম্পিউটার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এবং ও মাত্র 12 লাইনের একটা কোড। সো ও যখন এটা পাবলিশ করলো, গুগল হচ্ছে এটা আপনার তার পাবসাব অফিসিয়াল ডকুমেন্টেশন এটা অ্যাড করে নিল। এই মুহূর্তে আমাদের টিমে 8 জন ইন্টার্ন জয়েন করছে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস, ইউনিভার্সিটি অফ সাসেক্স ইংল্যান্ড এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে। বাংলাদেশের মানুষজন আমরা হচ্ছে বিদেশের কোম্পানিতে যাই। এখন দেখেন কি হচ্ছে, 8 জন বাইরের শিক্ষার্থী, ওরা মনে করছে যে আমাদের এখানে আসলে ওরা অ্যাকচুয়াল জিনিস শিখতে পারবে। বাংলাদেশি তরুণ প্রযুক্তিবিদ অলি আহাদের হাত ধরেই বিশ্বের তথ্য প্রযুক্তি খাতে শীর্ষ অবস্থানে আসবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। আমাদের এই যে এখন যে গার্মেন্টস কর্মীদেরও একটা যে ভয় চলে এসছে না, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলে এখানে অনেকেই হয়তো কর্মসংস্থান হারাতে পারে, এই খাতটা এআই কর্মী হিসেবে এখানে কিন্তু অনেক মানুষের প্রয়োজন। আপনার কম্পিউটারকে তো শিখাতে হয় যে কোন কথাটা ভালো কথা, কোনটা আসলে ভায়োলেন্স শব্দ, বা ধরেন একটা যে ছবি যে আপনি অ্যানোটেট করেন, আমরা তো শিখাতে হয় যে এটা একটা বোতল, এটা একটা চিপসের প্যাকেট, এটা একটা চানাচুর, এটা একটা আইসক্রিম। এই যে মার্কিং করে কম্পিউটারকে যে শেখানো হয়, এই কাজটাতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফুল টাইম রিসোর্সদেরকে এখানে, যারা কিন্তু কোনোরকম কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতায় লাগে না, আমরাই সম্পূর্ণ তৈরি করে ফেলি। এবং ওনারা কিন্তু আপনার সেকেন্ড উইক থেকে কাজ করেন আলহামদুলিল্লাহ। সো ওনারা 35,000 টাকা থেকে পর্যন্ত হচ্ছে আর্ন করতে পারেন। আমরা কথা শুনবো একজন টেক উইমেন ও টেক লিডারের। এবারে আমরা কথা বলবো টেক উইমেন ও টেক লিডার জারা মাহবুবের সাথে। জানবো বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনার কথা। তার সাথে কথা বলেছেন রানা মঞ্জুর। এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আজকে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জারা মাহবুব। জারা মাহবুব কাজ করছেন কান্ট্রি ডিরেক্টর এবং সিইও হিসেবে অ্যাপেক্স ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটিতে। আজকে তার সাথে আমরা কথা বলবো তার আইটি খাতের অভিজ্ঞতা নিয়ে, পাশাপাশি জানবো এই চলতি বাজেটে আইটি খাতে
বাংলাদেশ সরকার কতটা আশা পূরণ করেছে। জারা মাহবুব, এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রানা ভাই। দর্শকদেরকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইটি খাতকে আমরা সম্ভাবনাময় খাত হিসেবে দেখছি। তো বাংলাদেশের আইটি খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই সম্ভাবনাকে জাগ্রত করার জন্য বাংলাদেশের কি করা উচিত এবং এই সম্ভাবনাটা আপনি কিভাবে দেখছেন? কোন কোন খাতে কীভাবে এই সম্ভাবনাটা আমরা তৈরি করতে পারি? আমার আইটি খাতের অভিজ্ঞতা 2.5 বছর, বেশি দিন না, কিন্তু তার আগে আমি ব্যাংকে ছিলাম। তো কিন্তু আমাদের আইটি খাতে এখন সীমাহীন সম্ভাবনা। আর যদি আমার যে কাজটা আমি করছি স্পেসিফিকলি বিজনেস প্রসেস আউটসোর্সিং কিংবা আইটি এনেবল সার্ভিসেস, বিপিও যেটা, সেখানে তো আমি বলি স্কাই ইজ দ্য লিমিট, সবাইকে বলি। কারণ 2 বছর আগে বস্টন কনসাল্টিং গ্রুপের একটা তথ্য অনুযায়ী $550 বিলিয়ন গ্লোবাল স্পেন্ড হচ্ছে এই বিপিও খাতে। আমি তো আইটি তো আরও বড়, তো আমি একটু চলে আসলাম বিপিও সাইডটায়। তো কাজটা কি? কাজটা হচ্ছে বাইরে আমরা ধরেন ব্যাক অফিসের কাজ আনবো, অ্যানালিটিক্সের কাজ আনবো, তাদের আইটির কাজ আনবো, এমনকি সিম্পল রাতে ওদের সার্ভেলেন্স ক্যামেরাগুলো ওখানে ফিট করা আছে, ওগুলো মনিটরিং সার্ভিস দিব বাংলাদেশে বসে। কারণ ব্যাক অফিসের কাজ যদি আমরা নিয়ে আসি কিংবা সার্ভেলেন্সের কাজটা যদি নিয়ে আসি, ওদের কিন্তু ওখানে বিশাল একটা খরচ কমে যাচ্ছে। সেই খরচটার একটা ছোট ভাগে, মানে ওই ছোট্ট ভাগটা দিয়ে ওরা এখানের খরচটা আমরা মিটিয়ে দিতে পারি, আমাদেরকে ওরা পে করবে, আমরা এই সার্ভিসটা সকালবেলা ওদেরকে দিব। এটা কিন্তু আর্জেন্ট কিছু না, 12 ঘন্টার একটা কাজ। আমরা যে কাজটা করি ওরা ঘুম থেকে উঠে যখন দেখে রেডি। সো এইখানে কিন্তু আমাদের অ্যাডভান্টেজটা আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা দেখেন 1 ঘন্টায় ঢাকায় আমরা টাকা না কামিয়ে ডলারে কামিয়ে প্রায় 84 গুণ বেশি রেভিনিউ আনতে পারি। সো দ্যাটস আ ওয়ান্ডারফুল অপরচুনিটি। $550 বিলিয়ন কতটুকু আমরা করছি? আমাদের পাশের দেশ করছে 200 মিলিয়ন, ফিলিপিন্স করছে প্রায় 70 বিলিয়ন, 200 বিলিয়ন এবং 70 বিলিয়ন। আমরা বাংলাদেশ হিসেবে কিন্তু এখনও 1 বিলিয়নেও পৌঁছাতে পারিনি। আমরা চেষ্টা করছি 2025-এর মধ্যে 1 বিলিয়ন এ পৌঁছতে। আপনি বলছিলেন যে বস্টনের রিসার্চে বলছে যে সারা পৃথিবীব্যাপী বিপিও খাতে $550 বিলিয়ন একটা এক্সপেন্ডিচার আছে, যেখানে ভারত একটা বড় আয় করছে, ভিয়েতনাম, অথচ বাংলাদেশের আয়টা অনেক ছোট। তো বাংলাদেশের আয়টা এই খাতে বাড়ানোর জন্য কি করা উচিত? আপনার কি পরামর্শ বাংলাদেশ সরকারের প্রতি বা আমাদের উদ্যোক্তাদের প্রতি এই খাতে বেশি আয় করার জন্য আসলে আমাদের কি করতে হবে? 80-র দশকের গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা মনে আছে? সবাই মনে করতো ও চাকরি পায়নি, বিসিএস পাস করেনি, এর জন্য গার্মেন্টস দিয়েছে। এখন ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু আমাদের দেশকে ধরে রেখেছে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে। মিডল ইনকাম কান্ট্রি হতে গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু একটা আনবিলিভেবল ইম্প্যাক্ট রেখেছে, রাইট? এই বিপিও খাত আগামী 20 বছরে আমাদেরকে আরও একটা শক্তিশালী দেশ হতে সাহায্য করবে, ঠিক আমাদের 80-র দশকের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রির মতো। সো আমাদের যেতে হবে, আমাদের সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে যে আমরা মার্কেট করব, আমাদের সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টটা বাড়াতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটসে। সো আমাদের এটা করার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ লাগবে, কিছু ট্রেনিং লাগবে। আমরা কিন্তু এখনও ইউনিভার্সিটিতে গদবাধা বিবিএ করে যাচ্ছে, গদবাধা হ্যাঁ কম্পিউটার সফটওয়্যার। আরে বাবা, কোনটার ডিমান্ড কোথায় যাচ্ছে একটু দেখো। জারা বাবু, আপনি বাজেট নিয়ে কথা বলছিলেন যে বাজেটে আইটি খাতের আপনাদের কি চাওয়া ছিল, পাওয়া ছিল। আসলে বাজেট যে আকারের বড় হয়েছে, দেখা গেছে যে গত বছরের থেকেও সম্পূরক বাজেটের চেয়ে প্রায় 690 কোটি টাকা বেশি বাজেট আইটি খাতে দেওয়া হয়েছে। কিন্তু আসলে প্রত্যাশা আপনার কি ছিল এবং সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, আর এখনো পর্যন্ত এই বাজেটে কি অ্যাড হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যদি এখন বিপিও খাতটাকে নিয়ে বলি, আমরা মূল্য সংযোজন কর যেটা ভ্যাট, তারপরে আমাদের উৎস কর যেটা অ্যাডসোর্স ট্যাক্স যেটা, আমরা এটা থেকে অব্যাহতি চেয়েছিলাম 2030 পর্যন্ত, সেটা আমরা 2025 পর্যন্ত পেয়েছি। যে আমি যদি রেমিটেন্স আনি, আমি যদি কাজ করে বিদেশ থেকে আয় করে নিয়ে আসি, মেধা রপ্তানি করে, তাহলে তো আমাকে একটু উঠে দাঁড়াবার শক্তিটা আবার অর্জন করতে হবে। এখন যদি আমি ট্যাক্সের ভয়ে কিংবা অন্য কিছুর ভয়ে টাকাটা ঢাকাই না আনি, বাংলাদেশেই না আনি, আর কিছুজন তো টাকা যদি বিদেশেই রেখে দেই, তাহলে তো লাভ হলো না। আরেকটা ছিল যে আমরা একটা 300 কোটি টাকার তহবিল চেয়েছিলাম।
আমাদের অবকাঠামো গড়ে ওঠানোর জন্য, আমাদের প্রশিক্ষণ কার্যক্রমগুলোর জন্য, বাক্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার্স অ্যান্ড আউটসোর্সিং, আমরা বিভিন্ন জিনিস করছি এই বিপিও সেক্টরটার জন্য। সো এই যে অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণের কার্যক্রম, সহজ শর্তে আপনার ঋণ পাওয়া, সেন্টার অফ এক্সেলেন্স ডেভেলপ করা, এই জায়গাগুলোয় আমরা কাজ করতে চেয়েছিলাম যাতে আমরা এই খাতে আরও কর্মসংস্থান ক্রিয়েট করতে পারি। সেটা করলে আমরা দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু এই তহবিলটা আমরা পাইনি। সো এই টুকটাক কিছু জায়গায় আমাদের একটু দুঃখ আছে এবারের বাজেটটা নিয়ে, বাট আশা করছি এখানে একটু চেঞ্জেস আসবে। আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, কর্মসংস্থান বাড়ানোর কথা বলছিলেন, কিভাবে এই আইটি খাতে তরুণীদেরকে কর্মসংস্থান সৃষ্টির জন্য এখানে বেশি বেশি করে উদ্যোগ নেওয়া যায় সেটাও বলছিলেন। আমি পাশাপাশি সরকারের এই চলতি বাজেটে যে 10 লাখ তরুণীকে চাকরি দেওয়ার অথবা এই খাতে কর্মসংস্থান সৃষ্টির যে উদ্যোগের কথা, যে ঘোষণার কথা, যে আশ্বাসের কথা সরকার বলেছেন, সেইটার চ্যালেঞ্জ বাস্তবায়নের প্রসঙ্গটাই আপনার মন্তব্য জানতে চাইব। এমপ্লয়েবিলিটি, আমরা জাস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাস করে যে আমি একটা চাকরি পেয়ে যাব হুট করে, সেটা কিন্তু না। সো আমি এর আগে যেটা বলেছিলাম এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, আর একটা এখন হবে এমপ্লয়েবিলিটি, যে একজন গ্র্যাজুয়েট করে বেরিয়ে আসছে সে কীভাবে এমপ্লয়েবল হবে। ইউনিভার্সিটিগুলোতে তাদেরকে একটা প্রশিক্ষণ দিতে হবে যে তোমরা ইন্টারভিউতে যখন যাও এবং তোমাদের ক্যারিয়ার চয়েসেস কীভাবে হবে, কীভাবে গিয়ে নিজেকে তুমি পরিবেশন করবে, কিভাবে তুমি কথাবার্তা বলবে, কিভাবে তুমি চাকরিটা পাওয়ার পরে কিভাবে তুমি চাকরিতে ডিসিপ্লিনভাবে কাজ করবে। আমি দেখেন নাইট শিফটের ছেলে মেয়েদেরকে কাজ করাচ্ছি, এখানে কিন্তু একটা বিশাল আমার প্রতিবন্ধকতা আছে। হ্যাঁ, ঢাকা শহর ইজ নট দ্য আইডিয়াল এনভায়রনমেন্ট ফর নাইট শিফট ওয়ার্ক, স্পেশালি ফর ইয়াং লেডিস, কিন্তু আমরা তাদের বাবা মার সহায়তা পেয়েছি, তারা আমাদেরও সহায়তা পাচ্ছে। আমি এখানে কাজ করি প্রতিদিন প্রায় 2, 3, 4 পর্যন্ত, ছেলেমেয়েরা সমান্তরে কাজ করছে। সো আমাদের মনটাকে আর একটু প্রসারিত করতে হবে এবং আমাদের ইউনিভার্সিটি লেভেলে ছেলে মেয়েদেরকে চ্যালেঞ্জ নেওয়ার এই জিনিসটাকে, ওই আগুনটাকে ইনস্টিল করতে হবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে স্টার্ট আপ হচ্ছে, তো এদের ভবিষ্যৎগুলো আসলে আপনি কি দেখছেন? আর এই টেক স্টার্টআপগুলো যে বিনিয়োগ সমস্যা সংকটে ভুগছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আপনার পরামর্শ আমরা জানতে চাই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আমাদের যে 80 দশকের সব গার্মেন্ট ফ্যাক্টরিগুলো শুরু হয়েছিল, সবাই কি সফল হয়েছে? সবাই তো সফল হয়নি, তাই না? স্টার্ট আপের হাল ছাড়া যাবে না, কিপ অ্যাট ইট। আমি তো মনে করি সবাই এখন বলে কি 100টা স্টার্ট আপে না, 200টা স্টার্ট আপে 5টা মনে হয় সাকসেসফুল হয়। চাল ডালের ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা কি আমরা গ্যারেন্টি করতে পারি? তো স্টার্ট আপ তো হবে, প্রচুর স্টার্ট আপ হবে, ফেলিয়ার হবে, কিন্তু আমাদের এখন একটা মাইন্ডসেট চলে এসছে, ছেলেমেয়েরা স্টার্ট আপ শুরু করতে চাচ্ছে। মিলেনিয়ালস বলেন, জেনারেশন জি বলেন, ওরা কিন্তু নিজেদের কাজ করতে চায়, অ্যান্ড দ্যাটস ফ্যান্টাস্টিক। এই জিনিসটা আমাদের প্রচণ্ড প্রয়োজন, কারণ একটা ঢেউয়ের মতো সবাই এসে যাতে করে। আমরা একটা সলিউশন দিতে পারি, 2টা সলিউশন দিতে পারি, কিন্তু 200টা সলিউশন দিতে পারি কথা যখন আসে, একই সলিউশন যখন 200 জনকে দিতে হবে, তখন আমরা ওই চিন্তাটা করি না। সো আমি সবসময় বলবো উদ্যোক্তাদেরকে যে স্কেলের কথা চিন্তা করেন। আপনি বুটিক দেন, 5টা করে কামিজ বানাচ্ছেন, কিন্তু এটাকে কি করে আপনি 500টায় নিয়ে যাবেন, এটাকে কি করে আপনি 5000-এ নিয়ে যাবেন, দ্যাট ইজ ওয়ের ইউ এনশিওর যে সাস্টেইনেবিলিটি। আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকে সবসময় রিকোয়েস্ট করি যে দেখেন, আমাদের ফ্রিল্যান্সারদের টাকা আসে যখন, এটাকে পাওয়া আগে কি কঠিন ছিল, কিন্তু এটা আস্তে আস্তে সহজ হচ্ছে। সো আমাদের সেন্ট্রাল ব্যাংকের সাথে আমাদের প্রচুর কাজ করার একটা উপায় আছে। জারা মাহবুব, আপনি টেলিভিশনে দীর্ঘদিন ধরেই খুব জনপ্রিয় মুখ। আপনি অনেকগুলো বিজ্ঞাপন করেছেন। 90 দশকে আমরা যখন টেলিভিশনের দিকে তাকাতাম, দেখতাম আপনার বিজ্ঞাপন। তো সেই বিজ্ঞাপনের কাজ করা থেকে আজকে আপনি প্রযুক্তিবিদ, এর মাঝখানে আপনি কাজ করেছেন গার্মেন্টসে, কাজ করেছেন ব্যাংকিং খাতে। তো আপনার এই যে দীর্ঘ যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কথা আমরা দর্শকদের জন্য জানতে চাই। আমি আসলে একজন কর্মী, আমাকে বলা হবে যারা এই কাজটা করো, আমি দৌড়ে গিয়ে করব। তো এখন বলছেন প্রযুক্তিবিদ, আমি কিন্তু প্রযুক্তিবিদ না, আমি একজন এই কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আরেকজন মাঠকর্মী। হ্যাঁ, এর আগে ছিলাম ব্যাংকিংয়ে, সো সেখানেও কিন্তু আল্লাহর রহমতে ভালোই করেছি।
তার আগে ছিলাম ডিজাইনিংয়ে, আমি প্রোগ্রামিং করতাম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপ করতাম, সেখানেও কাজ করেছি। তার আগে ছিলাম রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, বাইং হাউস চালিয়েছি। এগুলা করার পেছনে বাবা মার বিশাল একটা হাত ছিল। তাদের কথা হচ্ছে তুমি মন দিয়ে যেটা করতে পারবে সেটা করবে। আমার ভাই একজন গায়ক, আপনার নাম শুনেছেন, জোহাদ, নেমেসিসে আছে। আমার হাজব্যান্ড একজন এস্টাবলিশড ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আইবিএমের সিইও ছিলেন বাংলাদেশে, বিদেশে ফোর্ড মোটর কোম্পানি, কোয়ালকমে কাজ করেছেন, তিনি এখন কৌতুক অভিনেতা। সো আমাদেরকে আবার কখনো বলা হয়নি যে তুমি মেয়ে এটা করতে পারবে না, তুমি ছেলে তুমি এটা করতে পারবে না। আমাদের বাসায় আল্লাহর রহমতে দেখবেন যে নাভিদ মাহবুব আমার থেকে 1000 গুণে ভালো রান্নাবাড়ি করেন। তো এটা না যে রান্নাবাড়ি কোনো ছেলের রোল কিংবা অফিস করা কোনো মেয়ের রোল, এই রোল টাইপ কাস্টিং জেন্ডার স্পেসিফিক করাটা ঠিক না। জারা মাহবুব, আপনাকে শেষ প্রশ্ন। আপনি নিজে একজন নারী, তো বাংলাদেশে অনেক তরুণ তরুণী, অনেক নারী এরা চায় যে এরা স্বাধীনভাবে একটা কর্মসংস্থানে জড়াবে। এছাড়া পাশাপাশি আমরা এইটাও জানি যে নারীর অর্থনৈতিক স্বাধীনতা বা মুক্তি যদি না হয় তাহলে নারীর তার নিজের বিকাশ বা উন্মেষ হয় না। তো এই নারীদের জন্যে আপনার জীবনের যে অভিজ্ঞতা, যদিও আপনি আর কি নারী হিসেবে কখনো ডিসক্রিমিনেশনের জায়গাটাতে কখনো ছিলেন না বা আপনি জাননি, আপনি এটা বলছিলেন, তো তারপরেও আপনার নিজের এই অবস্থান থেকে আপনি নারীদের জন্য কি পরামর্শ দেবেন? মন স্থির করতে হবে আর এগিয়ে যেতে হবে। এক ফোঁটাও পিছিয়ে তাকানো যাবে না। কে না বললো, কে আমার সম্বন্ধে বদনাম করলো, এগুলো শোনা যাবে না। আর সবচেয়ে জরুরি সাপোর্ট সার্কেল ক্রিয়েট করতে হবে। এটা সব জায়গায় আমি বারে বারে বলি, বাবা মা ভাই বোন দিবে না আমাদেরকে চাকরি করতে, চাকরি কেন করতে দিবে না, দিতেই হবে। এই যুদ্ধটা আমাদেরকে বাসার থেকে শুরু করতে হবে। একটু মন স্থির করে আমি কি চাই ওইটা আমাদেরকে বিবেচনা করে এগিয়ে যেতে হবে। আর পার্টনারশিপ ফ্যামিলি মেম্বারদের। জারা মাহবুব, এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য ও মূল্যবান মতামত দেয় আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রানা মঞ্জুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এনটিভি এবং এনটিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ। এবারে জানবো আইটি খাতের জন্য কেমন হলো এবারের বাজেট। বাজেট প্রস্তাবনায় আইটি খাতের বাজেট ভিশন 2041 এবং ডেল্টা প্ল্যান আমাদের মাঝে জাগিয়েছে আশার আলো। এই খাতে 10 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণায় তৈরি হয়েছে চমক। তবে বিশ্ববাজারে আইটি খাতের বাজার ধরার পাশাপাশি দেশীয় বাজার তৈরিতে সরকারকে নিতে হবে বড় রকম চ্যালেঞ্জ, উদ্যোক্তাদের দিতে হবে বাড়তি সহায়তা, এমনটাই বলছেন এই খাতের উদ্যোক্তারা। 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। তাতে আইটি খাতকেও দেওয়া হয়েছে অধিক গুরুত্ব। গত বছরের সংশোধিত বাজেটের চেয়ে এবার 690 কোটি টাকা বাড়িয়ে প্রস্তাবিত বাজেটের আকার করা হয়েছে 1721 কোটি টাকা। এছাড়া নতুন 10 লাখ মানুষের কর্মসংস্থানের ঘোষণা এসেছে, যার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় 9154 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব এসেছে। তথ্য প্রযুক্তি খাতে এবার আমাদেরকে 1721 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, যেটি গত অর্থ বছরের তুলনায় 690 কোটি টাকা বেশি, এবং যেটা আপনাদের আইসিটি খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও আপনারা দেখেন, যদি বাজেটটিকে যদি আপনি বিশ্লেষণ করেন, এই বাজেটে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ই লার্নিং, ফ্রিল্যান্সিং সহ এই খাতগুলোতে আপনার 2024 সাল পর্যন্ত কর রিয়াদ করা হয়েছে। সাথে যেই সমস্ত টেকনোলজি আমরা বাংলাদেশে তৈরি হয় না, অপারেটিং সিস্টেম, ডেটাবেস, এইসব খাতে আমদানি পর্যায়ে ভ্যাট রিয়াদ করা হয়েছে, যে এটা অবশ্যই সরকারকে এখানে সাধুবাদ দিতে হবে। এদিকে 2024 সাল পর্যন্ত আইটি সেবার 22টি খাতেও কর রেয়াতেরও প্রস্তাব এসেছে, যেখানে ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই লার্নিং প্ল্যাটফর্ম, ই বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং আইটি ফ্রিল্যান্সিংয়ের মতো খাতগুলো রয়েছে। প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য করমুক্ত লেনদেন সীমা বাড়িয়ে 70 লাখ টাকা করা হয়েছে। নারীদের আইটি খাতে আরও বেশি এগিয়ে আসারও সুযোগ তৈরি করার কথা বলা হয়েছে। চলতি বছরের বাজেটে আমাদের ডিজিটাল বাংলাদেশকে
সাকসেস করতে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, একদম কিছু সেকশন ওয়াইজই দেওয়া হয়েছে। যেমন সেকশন 175 থেকে দেখা যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ নিয়ে বলা হয়েছে, স্পেসিফিক্যালি অ্যাবাউট ডিজিটাল বাংলাদেশ, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফর কোভিড-19 প্যান্ডেমিক, এই ডিজিটাইজেশন কিভাবে করা যাবে। দেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফর টেকনোলজি, এইটা একটা আলাদা করে আছে। তারপরে এমার্জিং কিছু টেকনোলজি, এগুলা নিয়েও কথা বলা আছে। হাউএভার কিছু সুনির্দিষ্ট যে কতগুলা জিনিস আমাদের আরেকটু স্পেসিফিক দরকার, সেইভাবে একদম সুনির্দিষ্ট ভাবে নাই, কিন্তু এগুলোর জন্য আলাদা সেকশন রাখা হয়েছে দেখলাম আমরা বাজেটে। এবং 150-র পরের সেকশন থেকে দেখলাম ই কমার্স নিয়েও বলা হয়েছে। সো এগুলা একদিক দিয়ে এগুলা ভালো দিক। আর আমি মনে করি এটা যে এখন একদম স্পেসিফিক্যালি ই কমার্সের জন্য বা স্পেসিফিক্যালি টেকনোলজির জন্যই আলাদা অন্যান্য যে শিল্প, হ্যাঁ, ওই শিল্পর সাথে সাথে কিন্তু খেয়াল করলে দেখবেন যে ডিজিটাল বাংলাদেশের জন্য বা ডিজিটাইজেশনের জন্য বা টেকনোলজির জন্য কিন্তু একটা বড় সেকশন, মানে বড় একটা পার্ট আছে। বাট এটা আসলে আরো স্পেসিফিক হতে হবে। আমার মনে হয় এটাতে আমরা আরো স্পেসিফিক হতে পারবো পরবর্তী সময়ে। এছাড়া এবারের আইটি খাতে প্রস্তাবিত বাজেটটিকে সরকারের ভিশন 2041 এবং ডেল্টা প্ল্যানেও বিশেষ পরিকল্পনার আওতায় আনার কথা বলা হয়েছে। গভর্নমেন্ট সফটওয়্যার খাতে ফোকাসটা বাড়িয়েছে, তো ফোকাসটা বাড়ানোটা আসলে হেল্পফুল, কারণ মানুষ জানছে যে সফটওয়্যার খাতে একটা ইম্পর্টেন্ট ফোকাস আছে। তো মানুষ যখন এটার ব্যাপারে আগ্রহী হচ্ছে, আমার কাছে মনে হয় যে সফটওয়্যার খাতটা সামনে আগানোর সম্ভাবনাটা বৃদ্ধি পায়, যে আরও বেশি তরুণ সফটওয়্যারের ব্যাপারে ইন্টারেস্টেড হয়। সফটওয়্যারের মার্কেটটা কিন্তু ইন্টারেস্টিংলি ইন্টারন্যাশনালি অনেক বড়, এবং এই করোনাকালে আরও অনেক বড় হচ্ছে। তো এই জায়গাটাতে যখন অনেক মানুষের ইন্টারেস্ট থাকে, তখন মানুষে আসলে পথ খুঁজে নিতে পারে। মানে অনেক মানুষ যখন এই সেক্টরটাতে ঢুকে, তারা বিভিন্ন জিনিসপত্র জানে, তখন কেউ লোকালি কাজ করে, কেউ ইন্টারন্যাশনালি কাজ করে, কাজ করতে করতে তখন খাতটা আস্তে আস্তে বড় হতে থাকে আর কি। আমার কাছে মনে হয় যে সফটওয়্যার খাতে যে গভর্নমেন্ট ফোকাস দিচ্ছে এবং সেটা বাজেটে যে রিফ্লেকশন আসতেছে, এটা একটা ভালো জিনিস। এই খাতের উদ্যোক্তারা আরও বলছেন, বিশ্ববাজারে আইটি খাতের বাজার ধরার পাশাপাশি দেশীয় বাজার তৈরিতে সরকারকে নিতে হবে বড় রকমের চ্যালেঞ্জ, উদ্যোক্তাদের দিতে হবে বাড়তি সহায়তা। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbt.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও ইভালি তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।